নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সাংবাদিক পরিচয় দিয়ে আইন অমান্য, ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ফের পণের বলি গৃহবধূ, পণের দাবিতে মারধর ও খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। জনবসতি থেকে মদ দোকান উচ্ছেদের দাবিতে পথে নামলেন মহিলারা, কোলাঘাটে বিক্ষোভ মিছিল গ্রামবাসীদের। অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু, আসানসোল থেকে কাজ করতে এসে মৃত্যু বৈদ্যুতিন মিস্ত্রির। পাগল কুকুরের কামড়ে ঘায়েল ৩৫, আতঙ্কিত এলাকাবাসী। শুরু হলো বালাজি পুজো, উদ্বোধন করলেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। মেচেদায় তৃণমূলের সভা, উদ্যোগে শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেস। রক্তের অভাব মেটাতে উদ্যোগী পুলিশ, দুর্গাচক থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। অনুষ্ঠিত হলো শিক্ষামূলক সেমিনার, উদ্যোগে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। রামনগরে অনুষ্ঠিত হলো সরকারের ৬ বছর পূর্তি উদযাপন, নেতৃত্বে ছিলেন রামনগরের বিধায়ক। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ। কেউ বা কারা শুভেন্দুবাবুর গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। পরিবহন মন্ত্রীর গাড়ির ওপর দুষ্কৃতী হামলার অভিযোগে চাঞ্চল্য জেলা জুড়ে। জানা গেছে, রবিবার রাত 11টা নাগাদ হলদিয়া থেকে কাঁথিতে নিজের বাড়ি ফিরছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় 41 নম্বর জাতীয় সড়কে ব্রজলাল চক বাস স্টপেজের কাছে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এদিন রাতেই ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার তদন্ত করছে জেলা পুলিশ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে এবার ট্রাফিক পুলিশ আধিকারিকদের উপর হামলার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। জানা গেছে, রবিবার সন্ধ্যায় নন্দকুমারের শ্রীধরপুর মোড়ে ঘটনাটি ঘটে। এদিন গাড়ি চেকিং চালাচ্ছিল জেলা ট্রাফিক পুলিশ বিভাগ। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক স্বপন ঘোষ। সেই সময় হেলমেটবিহীন অবস্থায় মোটর বাইকে যাচ্ছিল অমর কুমার মান্না ও ব্রহ্ম কুমার মান্না নামে দুই যুবক। এখানে করলে কেন এরকম? এখানে তো ভাই তো গাড়ি হয়ে গেল। পুলিশ তাদেরকে আটক করলে তারা ট্রাফিক পুলিশ আধিকারিক উত্তম মুর্মু ও ডিএসপি ট্রাফিক স্বপন ঘোষের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের তমলুক জেলা আদালতে তোলা হয়। তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেটা একটা ঘটনা ছিল যেখানে দুজন যারা ছিলেন ওনারা আপত্তি করছিলেন। একজন আরোহী ছিলেন, উনি উইদাউট হেলমেট ছিলেন। তো বাদ বিবাদে পড়ে আর উনি ধাক্কামুক্কি করেছিলেন। তো আমরা ওনাকে বাধ্য হয়ে অ্যারেস্ট করতে হলো। একটা কেস করা হয়েছে, কোর্টে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। পণের জন্য বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। কাঁথির জুনপুট কোস্টাল থানার দৌলতপুরের ঘটনা। অভিযোগ, বিয়ের পর থেকে বাড়তি পণের জন্য অত্যাচার করা হতো ওই বধূকে। অভিযুক্তরা পলাতক। কাঁথির জুনপুট কোস্টাল থানার দৌলতপুরে পণের জন্য বধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় সোমবার দুপুরে বধূ সোমা জানাকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে আসেন পড়শিরা। হাসপাতালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। ঘটনায় মৃতার স্বামী ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে বধূ হত্যার নালিশ জানিয়েছেন বধূর পিতা। জানা গেছে, 2 বছর আগে স্থানীয় বাঘাপুটের সোমার সাথে
সম্বন্ধ করে বিয়ে হয়েছিল বাঘাপুটের বাসিন্দা পেশায় মৎস্যজীবী খোকন জানার। 9 মাসের শিশুকন্যাও রয়েছে তাদের। অভিযোগ, বিয়ের পর থেকেই বাড়তি পণের জন্য অত্যাচার করা হতো সোমাকে। আমি মেসেজ অলরেডি করে দিয়েছি ওইখানে গিয়ে তুমি চলে যাও 2 মিনিটের কাছে আমি কথা বলে দিই আমি কারণে অকারণে মারধর করা হতো। এদিন দুপুরেও একই কারণে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে স্বামী খোকন এবং পরিবারের লোকেরা তাকে বেধড়ক মারধর করে। চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপরেই সোমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটা হয়েছে, আমার বোনকে দেওয়া হয়েছিল দৌলতপুর কাজীচক গ্রামে। আমার বোনকে জামাই প্রতিদিন অত্যাচার করতো, টাকা পয়সা নিয়ে, এবং বলতো যে বাইক চাই, গাড়ি চাই, এটা চাই, টিসারি দোকান এটা সেটা চাই। সেই জন্য বোনকে প্রতিদিনই অত্যাচার করতো, ডিং করে অত্যাচার করতো। বাড়ি থেকে বাবা টাবা গিয়ে সবাই তাদের বাড়িতে গিয়ে বুঝিয়ে অনেকবার আলোচনা করে বুঝিয়ে তাদেরকে এসছে। তারপরেও বোনকে পিটিয়ে মেরে ফেলেছে এবং দারুয়া হাসপাতালে নিয়ে আসে এবং আমাকে ফোন করে 12:30টার সময় ফোন করে বলে যে তোমার বোন বিষ খেয়েছে। যখন এখানটায় এসে দেখি বোনকে ফেলে সবাই তারা পালিয়ে গেছে, মৃত। যখন এখানটায় আসি মৃত, এখন মর্গে আছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। গ্রামের মধ্যে থাকা মদের দোকানগুলির উচ্ছেদ করার জন্য আবেদন করল গ্রামবাসীরা। গ্রামের মহিলারাই বিক্ষোভ দেখাতে শুরু করে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পারিট গ্রামে মিছিল করা হয়। গ্রামের জনবসতিপূর্ণ এলাকার মধ্যে থাকা মদের দোকানগুলি উচ্ছেদ করার জন্য এবার আবেদন করলেন গ্রামবাসীরাই। মদ দোকান উচ্ছেদের দাবিতে এবার সরব হলেন তারা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া বাজারের পারিট গ্রামে অনুষ্ঠিত হলো বিক্ষোভ মিছিল। পারিট মদ উচ্ছেদ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে প্রথমে দেউলিয়া বাজারে আবকারি দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয়। এরপর গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, জাতীয় সড়কের পাশে অবস্থিত মদের দোকানগুলি উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু সেখান থেকে উঠে এসে গ্রামের জনবসতিপূর্ণ এলাকার মধ্যে মদের দোকানগুলি করা হয়েছে। আন্দোলন আজকে আমরা যেখানে মদ দোকান করেছে ওইখানে একটা ঘন বসতিপূর্ণ পাড়া, ওইখানে একটা সরু রাস্তার মধ্যে দিয়ে প্রচণ্ড বেগে মোটরসাইকেল যায়, যাতে এত অসুবিধা হচ্ছে। আমরা একটা বাচ্চা ছেলে যদি উপরে উঠে পড়ে, যদি অ্যাক্সিডেন্ট হয়, তার এটা কে নেবে? তাই জন্য তার প্রতিবাদে আর মা বোনেদের দিকে গালাগাল, উল্টো পাল্টা, রাত্রি 12টা 1টা অবধি মদ বিক্রি, সকাল 6:30 থেকে। তার প্রতিবাদে আমরা আজকে থানার ওসির কাছে, এক্সাইড অফিসের ওসির কাছে আমরা ডেপুটেশন দিতে গেছি। এর ফলে ঝামেলায় পড়েছেন গ্রামবাসীরাই। অভিযোগ, ওই জায়গায় মদ দোকান থাকায় মদ খেয়ে বাড়ি যাওয়ার পথে মদ্যপরা প্রতিদিন স্থানীয় মহিলাদের এবং জনসাধারণকে উত্ত্যক্ত করেন। দ্রুত বেগে মোটর বাইক চালানোর দৌরাত্ম্য বাড়ছে। মদ খেতে আসা লোকজনের অত্যাচারে ক্ষতি হচ্ছে ফসলের, কোনো ক্ষেত্রে হেনস্থা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরও। ফলে সুস্থ পরিবেশ বজায় রাখার জন্যই এবার বিক্ষোভ মিছিল করলেন গ্রামবাসীরা। শীঘ্রই ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। আজকে আপনি বিক্ষোভে কেন এসেছেন? আমাদের এখানে মদের দোকান হয়েছে, বলছে লাইসেন্স করা মদের দোকান, সেই জন্য কোনো কিছু করা যাবে না। মদের দোকান হয়েছে, আমরা খুব অসুবিধার মধ্যে আছি, সেই জন্য আমরা এই আন্দোলনে আজকে নেমেছি। অসুবিধার মধ্যে ওরা মদ খেলে যেমন হয়, যাওয়ার পথে ওদের কোনো জ্ঞান থাকেনি, ওরা গালাগালি করতেছে, অশ্লীলতা। যদি কোনো প্রতিবাদ করতে যাচ্ছি তখন ঢিল ছুঁড়ছে, না হলে বোতল ছুঁড়ছে, কে পায়খানা করে দিচ্ছে, কে গাছপালা ছিঁড়ে দিচ্ছে, এই অবস্থা করতেছি। যদি আমরা প্রতিবাদ করতেছি, আমরা মেয়েরা না সহ্য করতে পেরে একে জিজ্ঞাসা করছে, ওকে জিজ্ঞাসা করছে কোথায় ফরেন লিকারটা। রাগে যদি না বলি তখন আমাদের উপরে অ্যাটাক করছে, এটা সেটা করতেছি। আজকে কি ডেপুটেশন দিলেন? আজকে ডেপুটেশন দিলাম ওইখানে আবগার দপ্তরে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য কোলাঘাটে। প্রাথমিকভাবে ধারণা, শনিবার অতিরিক্ত মদ্যপানের ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। কোলাঘাটে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার গাঙ্গুলি, বাড়ি আসানসোলে। তিনি পেশায় একজন বৈদ্যুতিন মিস্ত্রি। মেচেদার একটি বেসরকারি লজে বিদ্যুতের কাজকর্ম করতে এসেছিলেন তিনি। শনিবার অতিরিক্ত মদ্যপানের ফলে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা। আমি আর বাবা এসেছিলাম এখানে মেচেদায় স্টার ভিলেজে কাজ করতে। তো মেশিন রিপেয়ারিং হয়ে গেছে, রিপেয়ারিং করে আমরা 4000 টাকা পেমেন্ট নিয়েছি।
4,000 টাকা পেমেন্ট নিয়ে তার পরের দিনকায় সকালবেলায় আমার কলকাতা যাওয়ার কথা ছিল, তো কলকাতা যাইনি। হ্যাঁ, ওই বাজারে একটা মদের দোকানে দুজনে খেয়েছি, ঠিক আছে। খেয়ে তারপরে আবার ওই ব্রিজের নিচে ছিলাম, ওই পার্টি অফিসটার সামনে শুয়েছিল, মানে পরশু দিন সকালে। তারপরে বিকেলে উঠে বললো চলো ওই ধাবাতে গিয়ে থাকবো। তাহলে ওখান থেকে আবার টিকিট ধরে ধাবা এলাম, এসে এখানে মদ খেলো, আবার আমিও খেয়েছি। হ্যাঁ, দিয়ে হঠাৎ তারপরের দিন সকালে ধাবার লোকরা উঠাচ্ছে যে ওঠো ওঠো ওঠো। তো আমি বললাম বাবা এখন উঠতে পারছো না, চলো এখান থেকে একটুখানি ওই বাস স্ট্যান্ডটা আছে ওখানে গিয়ে শোবে, রেস্ট করবে। তখন আমাকে বললো ঠিক আছে, আমাকে একটু শুতে দিবি, আমি একটু রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ, বাস ওই শুয়েছিলাম। তো বিকেল 5টা বাজে, যখন নর্মালি যখন সন্ধে হবে, তো আমি বাবাকে ডাকছি, তখন দেখছি হাত ফাত শক্ত হয়ে গেছে। বাস। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পাগল কুকুরের তাণ্ডবে আতঙ্ক ময়না থানার বেশ কিছু এলাকা। 30 থেকে 39 জনকে কুকুরটি আপাতত কামড়িয়েছে। প্রত্যেককেই ময়না স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসা হয়, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পাগল কুকুরের তাণ্ডবে ঘায়েল 35। রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত একটি কুকুর তাণ্ডব চালায় ময়না থানার বেশ কয়েকটি গ্রামে। ঘটনা বলতে এই রাস্তা থাকতে উঠছিল, বাড়ি থাকতে আর কি, রাস্তায় এসেছিল, কুকুরটা এসেছিল, ঝাপা মেরে কামড়ে। কোথায় কামড়েছে? এই গালে। গালে? হ্যাঁ, এই যে গালে 2 সাইড। কুকুরটা কি পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কতজনকে কামড়েছে আজকে? আমার দেখা এই তো 2 জনকে হয়ে গেল, 2 জনকে একসঙ্গে আনছি। জানা গেছে ওই পাগল কুকুরটি এখনো পর্যন্ত ঘায়েল করেছে প্রায় 35 জনকে। ময়না থানার চান্দিবেনিয়া, ঘোড়াবেড়িয়া, বল্লভপুর সহ একাধিক গ্রামে ওই কুকুর তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাটা হচ্ছে মানে আমরা এইরকম দোকানে বসেছি, ও ভুসিমাল দোকানে আছে, বাইরে দাঁড়িয়েছে গরমে, আর বিঞ্চিতে এরকম বসেছি। বসে থাকার পরে কুকুরটা ওই দিকে ছুটে এসে আমি চা দোকানে বাড়াইছি, ওকে এইরকম করে লাফিয়ে দিয়ে এইরকম কতজনকে কামড়েছে? এইরকম ওই তো 2 জন, আবার ঘোড়া বেড়ে কজন ওই তো ভর্তি আছে। এইরকম তোমাদের গাড়ি চলে যাও, এরকম লাফিয়ে ছুটে। কোন গ্রামে ঘটনাটা? এটা চাঁদিমিনে, এটা এই ঘটনাটা চাঁদিমিনে। আহতদের ময়না স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। কুকুরের তাণ্ডবের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটা কি ঘটছিল? ঘটনাটা হয়েছে আমাদের ওই 7:30 পৌনে 8টা নাগাদ সন্ধ্যা। হ্যাঁ, এরা কুকুর রোড দিয়ে আস্তে আস্তে যাকে পেয়েছে রোডের মধ্যে তাকেই কামড়িয়েছে। যে দোকানের ভিতরে ছিল তাকে কিছু করে না, যে বেঞ্চের উপরে ছিল তাকে কিছু করে না, জাস্ট দোকান থেকে বেরিয়ে এসে রোডের উপরে দাঁড়িয়েছে তাকেই কামড় দিয়েছে। আমাদের ওদিকে হ্যাঁ 4-5 জনকে কামড়। কোন গ্রামে? কোন? চান্দিবিনা গ্রাম, 8 নম্বর অঞ্চল, ময়না। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। রবিবার শুরু হলো বালাজি পুজো, পরিচালনায় তাম্রলিপ্ত টাউন ক্লাব। 24শে মে পর্যন্ত চলবে এই পুজো। পুজো উপলক্ষে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর উদ্বোধন করেন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র। রবিবার তমলুকে শুরু হলো বালাজি পুজো। এদিন রাত 8টা নাগাদ পুজোর উদ্বোধন করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর সৌমেন কুমার মহাপাত্র। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার ভালো লাগছে যে এই জায়গায় আমি তো আপনাদের বিধায়ক ছিলাম, কখনো ভাবি না যে আমি এই জায়গার বিধায়ক নেই। আমি তমলুকের মানুষের সঙ্গে, তাম্রলিপ্তের সঙ্গে আমি সবসময় ছিলাম, আজও থাকবো। শুধু এই টাউন ক্লাব নয়, যেখানেই আমন্ত্রণ পাবো সেখানেই আমি যাব। পুজোর উদ্যোগে রয়েছে তাম্রলিপ্ত টাউন ক্লাব। 24শে মে পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পুজো। ধীরে ধীরে উত্তর ও দক্ষিণ ভারতের দেবদেবীদের পুজো করতে শিখেছে বাঙালি। এইভাবেই মিশে গিয়েছে সমস্ত সংস্কৃতি। দক্ষিণ ভারতের আরাধ্য দেবতা এই বালাজি। এখন জেলাতেও বালাজি পুজোর প্রচলন বাড়ছে। আমাদের মধ্যে আছে, আর সাউথ থেকে মানে দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণদ্বয় এখানে উপস্থিত হয়েছেন, তাদেরও আমি যথাযোগ্য সম্মান জানাই। আমার যিনি সম্পাদক কানাই বহুবার আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। কানাইকে একটু আগে একটা কথা বলছিলাম যে সত্যি সত্যি আমরা যখন খুব ছোট ছিলাম তখন সন্তোষী মায়ের পুজোর এত ব্যাপ্তি ছিল না, কিন্তু সেই সন্তোষী মা উত্তরের দেবী, তিনি কিন্তু আস্তে আস্তে আমরা যখন ছোট ছিলাম হয়তো কলকাতার 2-1 জায়গায় তার পুজো হতো, তারপর এখন দেখছি গ্রাম বাংলা, এমনকি আমাদেরও বাড়িতে সব জায়গায় শুক্রবার মানে নিরামিষ।
তাহলে ধীরে ধীরে উত্তর আমাদের পূর্বের সঙ্গে মিলল। আর আজকে এই যে বালাজির পুজোর প্রতিষ্ঠা, এককালে আমি, হ্যাঁ তারকও আছে, তারক আমার নাম, তার আবার সোনা, তো সেই জন্য সোনাকে আমি বলছিলাম। পুজোর উদ্বোধনের পর এমনটাই জানান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ একাধিক কাউন্সিলররা। পুজোর কয়েকদিন ধরে চলবে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ। একজন ব্যক্তিত্বকে আহ্বান জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, তারা আমায় স্মরণ করেছেন। আর আমার ভালো লাগছে, আমি আমার পুরনো জায়গায় এসে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। তবে এটা নিশ্চিত করে আমার ভাবনার মধ্যে এখন আসছে যে আমার সামনে যে সমস্ত পৌর নাগরিক এবং নাগরিকারা আছেন বা বিভিন্ন জায়গা থেকে যারা এই পূজায় অংশগ্রহণ করেছেন, এই অনুষ্ঠান দেখছেন, তাদের মন কিন্তু উচ্চাটন। আমি যদি আমার বক্তব্য দীর্ঘায়িত করি তাহলে নিশ্চিত করে ওই দিক থেকে আমি খুব ভালো যে একটা হয় প্রতিবাদ পাবো, কারণ এখন সবাই চাইছেন যে আমাদের যিনি এসছেন ম্যাডাম অদিতি, তিনি ভালো গান কীর্তন জগতে তার খ্যাতি ব্যাপ্তি তার অল্প বয়সে তিনি করে নিয়েছেন। আমি তার আরো সুখ শান্তি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নী সভা। শনিবার মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই সভাটি অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়নমুখী নীতি নিয়ে সভায় আলোচনা করা হয়। শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নী সভা। শনিবার মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই সভার আয়োজন করা হয়। যা মমতা ব্যানার্জি গ্রহণ করেছেন নতুন করে বাংলাকে তৈরি করার জন্য, তিনি যে ব্রত নিয়েছেন বাংলাকে নতুন করে, অন্যান্য বক্তাদের জন্য সেই বলার সুযোগটা রেখে দিতে হবে। তো আমি মায়েদের যেটা আনন্দধারা প্রকল্পের কথা বলতে চাই, আজকে যারা আছেন তারা শুনবেন এবং তারা সবসময় উত্তরবঙ্গ যখন আমাদের দুহাত ভরে আশীর্বাদ করার সুযোগ পাচ্ছিল না, আজকে কিন্তু সরকার 6 বছরে পদার্পণ করার পরে আমরা দেখেছি। উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের নেতৃত্বরা। সরকারের উন্নয়নমুখী নীতি নিয়ে আলোচনা করা হয় সভায়। বিজেপির সাম্প্রদায়িক ভেদাভেদ নীতিরও সমালোচনা করা হয়। ভোট দিয়েছে, সেই ভোটে আমরা রায়গঞ্জে জিতেছি, আমরা পূজালিতে জিতেছি, আমরা ডোমকলে জিতেছি, আমরা মিরিকের পাহাড়ের মতো জায়গায় 30 বছর পরে আমাদের কোন জাতীয় রাজনৈতিক দল সেখানে গিয়ে একটা পুরসভা দখল করতে পেরেছে। নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলবো। নেত্রী 365 দিন 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেন। নবান্নে আসেন, সকালবেলা ঢোকেন, রাত্রি 10টা পর্যন্ত বসে থেকে মানুষের জন্য কাজ করেন, আর বারে বারে খোঁজ নেন বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার চেষ্টা কোথায় হচ্ছে। দুই একটা ঘটনাকে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিজেপি কোটি কোটি টাকা খরচা করে সোশ্যাল মিডিয়াকে হাতে লাগিয়ে বিভ্রান্তিমূলক প্রচার মানুষের মধ্যে চালাচ্ছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। রাজ্যে প্রবল গরমে রক্তের চাহিদা মেটাতে দুর্গাচক থানায় অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবিরের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ 152 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। ওই দিন রক্তদাতাদের উপহারেরও ব্যবস্থা করা হয়। মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্যে প্রবল গরমে রক্তের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে হলদিয়া দুর্গাচক থানায় এক রক্তদান শিবিরের আয়োজন হলো। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাবের কথা মাথায় রেখে সাধারণ মানুষ এবং পুলিশ কর্মচারীরা দীর্ঘক্ষণ লাইনে থেকে রক্তদান করেন। উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। থানার ওসি অমিত দাসের প্রচেষ্টায় 152 ইউনিট রক্ত সংগ্রহ হয়। প্রথম দাতা হিসেবে ওসি নিজেই ছিলেন। পরে রক্তদাতাদের উপহারেরও ব্যবস্থা করা হয়। আমরা শাসন থেকে পশ্চিমবঙ্গ সরকার থেকে এই নির্দেশ পেয়েছি সবাই থানাতে আমাদের 7 দিন ধরে 20 তারিখ থেকে 27 পর্যন্ত আমরা এই রক্তদানের প্রোগ্রামটা আয়োজন করা হবে। সেই অনুসারে আমরা সিএমওএইচ আর আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একটা মিলিতভাবে একটা জয়েন্ট প্রোগ্রামটা আমরা অলরেডি চার্ট আউট করেছি। সেই প্রোগ্রাম গতকালে আমি মহিষাদল থেকে উদ্বোধন করেছিলাম। আজকে এই দুর্গাচকে এসেছি। এই 7 দিন ধরে 27 তারিখ পর্যন্ত আমরা এনশিওর করব যে সবাই থানাতে। আজকে স্যার শুধু দুর্গাচকে হবে না অন্য কোথাও আছে? আরও থানাগুলোতে আছে, যেসব গতকালে কোনটাইতে ছিল, ভিন্ন ভিন্ন থানাগুলোতে প্রোগ্রাম আছে। আমাদের 28 থানা আছে, ওনার সবাই থানাগুলোতে প্রোগ্রাম আমরা করবো। এটা আমরা সুনিশ্চিত করবো কি প্রত্যেক থানা থেকে
মিনিমাম 60 ইউনিটটা মানে 60 ইউনিটস আমরা মিনিমাম দিতে পারি। তার থেকে বেশি কেন কি একটা রক্তে রাখার একটা মেয়াদ আছে, একটা সীমা আছে, এতটা ক্যাপাবিলিটি যে নেই ওটা রাখার, এটা আমরা ডিসকাশন করিয়েছিলাম। তো তার জন্য আমরা এতটাই রক্তটা করব। এরপরেও এই প্রোগ্রামের পরেও যখন সিভিল সাইড থেকে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপরে আমরা আমাদের রক্তদান প্রোগ্রামটা, কেন গ্রীষ্মকালে এখনো লম্বা আছে, আমরা এটা করাবো। আজকে কত রক্ত নেবার হয়ে আছে? রক্ত আজকে ওই 60 to 70 ইউনিটস আছে, বাট আমি যেভাবে ভিড়টা দেখছি সেটা আমার মনে হয় তার থেকে বেশি আরও হয়ে যেতে পারে। বাট হসপিটাল সাইড থেকে বলা হয়েছে কি তার থেকে বেশি নিলে রক্তটা নষ্ট হবে, তার কোনো লাভ হবে না। সেটা আমরা যতটা স্টোরেজ ক্যাপাবিলিটি আছে ততটাই আমরা দেব। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ময়নায় অনুষ্ঠিত হলো একটি শিক্ষামূলক সেমিনারের উদ্যোগের প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। সেমিনারে বিভিন্ন নতুন রোগ নিয়ে আলোচনা করা হয়। শনিবার প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ময়না শাখার পক্ষ থেকে একটি বিশেষ শিক্ষামূলক সেমিনারের আয়োজন করা হয়েছিল অ্যাসোসিয়েশনের সদস্য অর্থাৎ ময়না ব্লকের গ্রামীণ ডাক্তারদের নিয়ে। और एंडोस्कोपिक सर्जरी जॉइंट नी जॉइंट का शोल्डर जॉइंट का तो लिगामेंट इंजरी हो जाता है, उसको भी बिल्कुल लेटेस्ट तरीके से हम लोग ट्रीट कर सकते हैं और बहुत अच्छा परिणाम रहता है। पेशेंट जो जॉइंट रिप्लेसमेंट पे जो बिल्कुल चल नहीं पाते थे अब बहुत मुश्किल से चलते थे, और जब जॉइंट रिप्लेसमेंट उनका हो जाता है तो वो उतना अच्छा से चलते हैं। कोई उनको 5-6 महीने बाद या साल भर बाद देखे तो पहचानना भी मुश्किल होता है। এই সেমিনারে উপস্থিত ছিলেন কলকাতার একটি হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা, অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক বাদল মাইতি সহ অন্যান্যরা। সেমিনারে নতুন রোগ নিয়ে আলোচনা করা হয়। গ্রামের মানুষ অসুস্থ হলে গ্রামীণ ডাক্তারের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে কোনো রোগীকে প্রাথমিক চিকিৎসার পর জেলা হাসপাতালে পাঠাতে হবে তা নিয়েও এদিন আলোচনা করা হয়। আমরা প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলা ময়না শাখার পক্ষ থেকে একটা সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করেছি মেডিকেলি। এখানে কলকাতা থেকে, কলকাতা চাণক্য হসপিটাল থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এসছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু যে ব্যবস্থাটা করা ছিল সরকার পক্ষের করা দরকার ছিল, কিন্তু সরকার পক্ষ তা করতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গ্রামীণ ডাক্তারদের নাম লিখে নিয়ে গেছেন, কিন্তু কোনোরকম কোনো কাজ করতে পারেননি। অথচ আমাদের উপর বিভিন্ন রকম নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে আমাদের গ্রামের চিকিৎসা বিলীন হচ্ছে, গ্রামের মানুষদের পরিষেবা দিতে আমাদের অসুবিধে হচ্ছে। একটা মানুষের স্ট্রোক হলে তাকে যদি ফ্লুইড না দেওয়া হয় তাহলে ওই স্ট্রোক পেশেন্টটাকে সরকারি হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। অথচ সরকার বলছে যে ফ্লুইড চালানো যাবে না, হাই অ্যান্টিবায়োটিক চালানো যাবে না। তাহলে ওই গ্রামীণ রোগীদের কিভাবে পরিষেবা দেওয়া যাবে, সরকার পক্ষ কিভাবে পরিষেবা দেবে? আমরা এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা যদি গ্রামীণ চিকিৎসকরা 1 সপ্তাহ গ্রামের চিকিৎসা বন্ধ করে দিই তাহলে সরকার পক্ষের কোনো ব্যবস্থা নেই যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সম্পূর্ণ সঠিকভাবে ধরে রাখতে পারবে। অসিত পেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। রাজ্য সরকারের 6 বছর পূর্তি উপলক্ষে রামনগরে অনুষ্ঠিত হলো পদযাত্রা এবং সমাবেশ। পদযাত্রার নির্দেশ দেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বালিশাই বাজারে অনুষ্ঠিত হয় এই সভাটি। রাজ্য সরকারের 6 বছর পূর্তি উপলক্ষে রামনগরে অনুষ্ঠিত হলো পদযাত্রা ও সমাবেশ। রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে বালিশাই বাজার জুড়ে পদযাত্রা করে তৃণমূল। আগামী দিনে সরকারের কর্মসূচিগুলি নিয়ে সভায় আলোচনা করা হয়। বালিশাই বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। কর্মসূচি রামনগর 2 নম্বর ব্লক আমার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস আজকের প্রচার মিছিল মাধ্যমে রাজ্য সরকারের 6 বছরে যে সাফল্য, কারণ 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20শে মে শপথ নিয়েছিলেন, আর এবারে সেই দিন থেকে হিসাব করলে যদিও এবারে 27শে মে শপথ নিয়েছেন, তা সত্ত্বেও গত প্রথম যখন শুরু করেছিলাম পরিবর্তনের সরকার, মামাটি মানুষের সরকার 20শে মে, তাই আজকের 6ষ্ঠ বর্ষ, 6 বছরের পূর্তি সাফল্য মানুষের কাছে আমাদের প্রচার মিছিল পথসভার মাধ্যমে তুলে ধরার জন্য রামনগর ব্লক তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস এই ব্যবস্থা করেছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়।
পদ্ধতিতে ঢেঁড়স চাষ করে সফল এক কৃষক। কৃষি দপ্তর এবং আত্মা প্রকল্পের সহায়তায় এই পদ্ধতিতে চাষ করেন ওই কৃষক। এই চাষে খরচ কম এবং ফলন অনেক বেশি। স্বাভাবিকভাবেই খুশি ওই কৃষক। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বেশ কিছু এলাকায় ঢেঁড়স চাষ হয়ে থাকে। গতানুগতিকভাবেই এলাকার কৃষকেরাই এই চাষ করে থাকেন। এবছর ময়না ব্লকের নারিকেলদহ গ্রামের এক ঢেঁড়স চাষী অচিন্ত মুড়া তার 1 বিঘা জমিতে ঢেঁড়স চাষের মধ্যে পরীক্ষামূলকভাবে 8 কাঠা জমিতে পলিমালচিং এর মাধ্যমে চাষ করেছেন। প্রথমে কিছুটা ভয়ভীতি থাকলেও বর্তমানে 1 মাসের বেশি সময় হয়ে গিয়েছে গাছের বয়স। ফলনও আসতে শুরু করেছে। স্থানীয় ময়না বাজারে এই ঢেঁড়স বিক্রিও করেন তিনি। ময়না ব্লকের অধীনে আত্মা প্রকল্প থেকে এক মালচিং পদ্ধতিতে চাষের পদ্ধতি পেয়েছি। যে পদ্ধতিটা যে আগামী সিজনে যে চাষ করতাম তার চেয়ে আমি অনেক উপকার পেয়েছি। প্রথমত এই জন্য আগাছা দমনে আমার লেবার কস্টটা খুব কমই হয়েছে, যেটা আগামী এমনি চাষ করতে গিয়ে প্রচুর খরচ হতো, সেই খরচটা আমার এই আগাছা দমনে প্রচুর উপকৃত হয়েছে। দ্বিতীয়ত এই জলের ব্যবস্থাটা, আমাদের এখানে জলের ব্যবস্থাটা খুবই কম, কিন্তু এখানে একটা ছিঁড়ে দিয়ে এই জলটা, এই রসটা দীর্ঘদিন ধরে রাখার ক্ষমতাটা আছে এই মালচিং পদ্ধতিতে। আর পোকা থেকে আমি দারুণ উপকার পেয়েছি। খুব কম পরিমাণ এই পদ্ধতিতে কম পরিমাণ ওষুধ প্রয়োগ করতে হয়েছে। আচ্ছা, কি সহযোগিতা পেয়েছেন দপ্তর থেকে? দপ্তর থেকে আমি এই মালচিং পেপার পেয়েছি প্রথমত, দ্বিতীয়ত সার পেয়েছি এবং হাইব্রিড যে ঢেঁড়স বীজ ক্রান্তি সেই বীজটাও পেয়েছি। আচ্ছা, এই মুহূর্তে গাছের বয়স কত বা কেমন ফলন হচ্ছে? এই মুহূর্তে গাছের বয়স আমি লাগিয়েছি 17ই মার্চ। হ্যাঁ, আচ্ছা, এখন ফলন ভালোই আসছে। এখনো 2 মাস ফলন পাবেন এই ক্ষেত থেকে। কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের সহায়তায় প্রযুক্তিগত মালচিং পেপার, বীজ, জৈব সার পেয়েছেন তিনি। এই পরীক্ষামূলক চাষে খরচ তেমন না হলেও 3 মাসে এই ক্ষেত থেকে আনুমানিক 16,000 টাকার ঢেঁড়স বিক্রি করবেন, এমনটাই আশা কৃষকের। পলিমালচিং ব্যবহার করে জমির ক্ষেতে আগাছা খুব কম হয়, রোগ সংক্রমণও খুবই কম হয়ে থাকে। ব্লকের অধীন নৈছনপুর 2 গ্রাম পঞ্চায়েতের নারকেলদা মৌজাতে অচিন্ত মুড়া কৃষক বন্ধু, ওনার ভেন্ডি চাষের জমিতে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের এই যে মালচিং পদ্ধতিতে যে ভেন্ডি চাষ, এটা আমাদের উদ্দেশ্য ছিল, অর্থাৎ আমাদের একটা ফার্ম স্কুল শুরু হয়েছিল আত্মা প্রকল্পের অধীন এবং সেই ফার্ম স্কুলে অচিন্ত মুড়া মহাশয়কে প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং সেই ফার্ম স্কুলের উদ্দেশ্য ছিল যে এখানে সবজি চাষের উপরে ফার্ম স্কুলটা হবে এবং আমাদের মাননীয় এডিএ সাহেব শ্রী আনন্দ শঙ্কর সিংহ মহাশয় এবং ডিডিএ সাহেব শ্রী সুশান্ত কুমার মহাপাত্র মহাশয়, ওনারা এসেছিলেন এখানে এবং ওনারা দেখে গিয়েছিলেন যে এই জায়গাটায় ফার্ম স্কুল সবজি চাষের উপরে করলে খুবই ভালো হবে এবং আমাদের আত্মা প্রকল্পের অধীন আমরা উদ্যোগ নিই এবং সাহেবও ছিলেন এবং এডিএ সাহেবের পরামর্শে এবং আমাদের আত্মা প্রকল্পের উদ্যোগে আমাদের এই মালচিং পদ্ধতিতে যে ভেন্ডি চাষ সেটা আমরা করতে পেরেছি এবং এই মালচিং পদ্ধতিতে যে ভেন্ডি চাষটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে এই যে মালচিং পেপার, এই মালচিং পেপারের 2টো কালার আছে। একটা হচ্ছে প্রথমের উপরিভাগ সিলভার কালার এবং নিচের ভাগটা হচ্ছে ব্ল্যাক কালার। অর্থাৎ এই সিলভার কালারের ফলে যে সূর্যরশ্মি যেটা রিফ্লেক্ট হয়ে যে পোকার পাতার নিচে যে পোকাগুলো থাকে, অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা বা যেগুলো আমরা সাধারণত দেখি যে পোকাগুলো লাল মাকড় বা মাকড় জাতীয় যেগুলো পোকাগুলো, সেগুলো কিন্তু অনেকটাই এই মালচিং পেপারের ফলে রিফ্লেক্ট হয়ে আলোর ফলে তাহলে অনেকটাই কিন্তু পোকার আক্রমণ থেকে অনেকটাই উপকৃত হয়েছে। লেবার সাশ্রয় হয় অনেকটাই। কৃষকের ক্ষেতে সাহেব রোগ বা অন্যান্য রোগে তেমন কোনো সমস্যা দেখা যায়নি, ফলে এই চাষ করে অত্যন্ত খুশি তিনি। কৃষি দপ্তরও যথেষ্ট খুশি এই পলিমালচিং পদ্ধতিতে চাষ করিয়ে। নিচে যে কার্বন ডাইঅক্সাইডের যে একটা ব্যাপার থাকে, অর্থাৎ এই ব্ল্যাক পেপারটা নিচে আছে এবং কার্বন ডাইঅক্সাইড যেটা গাছ নেয় সেটা কিন্তু গাছ অনেক ভালোভাবেই
নিচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে ভেড়ি গাছের যেটা সাহেব রোগ, সেই সাহেব রোগটা থেকে কিন্তু একদমই নেই বললেই চলে সাহেব রোগ, এবং যে পোকার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই মুক্ত হয়েছে। এবং এখানে যেটা জলের যে ক্রাইসিস এবং যে সার, সেটাও কিন্তু অনেকটাই ওনার সার এবং জল ওষুধ অনেকটাই কম লেগেছে এখানে। এবং যেটা আমরা মালচিং পেপারে যেটা করে দেখলাম যে রোগ পোকার আক্রমণ থেকেও কিন্তু অনেকটাই এখানে উপকৃত হয়েছেন কৃষক বন্ধু। এবং ভেড়ির যা ফলন দেখলাম, যেটা যে এমনি উনি যেটা নর্মাল করেছেন এবং তার থেকে এর যে ভেড়ির যে সাইজ সেটা কিন্তু অনেকটাই বেশি এবং ফলনও অনেকটাই বেশি। এবং যেটা দেখা যাচ্ছে যে ইনি যে চাষটা করেছেন, এখানে আপনার জায়গা আছে 2 কাঠা মতন জায়গা, এবং এখানে যিনি ফলন পাচ্ছেন মোটামুটি আগের বছর উনি করেছিলেন এবং তার থেকে কিন্তু অনেকটাই ভালো ফলন পাওয়া যাচ্ছে। এবং আমরা পরবর্তীকালে আত্মা যে ফিয়াক ময়না ব্লক এর উদ্যোগে যদি আমরা পরবর্তীকালে এইভাবে কৃষক বন্ধুরা যারা আছেন এই এরিয়ার, তারাও কিন্তু দেখে যাতে এই মালচিং পদ্ধতিতে চাষটা করেন সেই আশা রাখছি। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। আপনি কি টিভিতে গান করতে ইচ্ছুক? RCBS বাংলা আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের মিউজিক ক্যাফের পরবর্তী অডিশন হতে চলেছে আগামী 18ই জুন। নাম রেজিস্টার করতে ফোন করুন 7363045459 এই নাম্বারে, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনার আইনি সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর দেবেন আইনজীবীরাই। এই সপ্তাহের সওয়াল জবাবে থাকছে শিশু শ্রম, সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ। প্রতি শুক্রবার ঠিক রাত 8:45 মিনিটে চোখ রাখুন RCBS বাংলায়। এই সপ্তাহের সওয়াল জবাবের বিষয় শিশু শ্রম। সঙ্গে থাকছেন আইনজীবী শরীফ নওয়াজ এবং অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত অধিকারী। সওয়াল জবাব দেখুন প্রতি শুক্রবার রাত 8:45 মিনিটে, পুনঃপ্রচার দেখুন শনিবার সকাল 8:45 মিনিটে, শুধুমাত্র RCBS বাংলায়। আজকের মতো নিউজ RCBS এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।